নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার টেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক অদ্ভুত এবং বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করব যা আপনার জীবন নিয়ে ভাবনার ধরন চিরতরে বদলে দেবে। আমরা কি সত্যিই আমাদের শরীরের রোগ বা আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারি? আমাদের অবচেতন মনের গভীরে কি এমন কোনো শক্তি লুকিয়ে আছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও হার মানাতে পারে? আজ আমাদের আলোচনার বিষয় ডক্টর জো ডিসপেন্সার পৃথিবী বিখ্যাত এবং জীবন বদলে দেওয়া বই ইউ আর দ্য প্ল্যাসেবো। এই বইটিতে ডক্টর জো বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে মানুষের বিশ্বাস এবং চিন্তাধারা কিভাবে তার শরীরের কোষ, ডিএনএ এবং সামগ্রিক ভাগ্যকে পরিবর্তন করতে পারে। গল্পটা শুরু হয় আজ থেকে অনেক বছর আগে, ১৯৮৬ সালের ১২ই এপ্রিল। ক্যালিফোর্নিয়ার পাম স্প্রিংসে তখন একটি বিশাল ট্রায়াথলন প্রতিযোগিতা চলছিল। রোদ ঝলমলে সেই সকালে ডক্টর জো ডিসপেন্সা তখন মাত্র ২৩ বছর বয়সের একজন তরুণ, প্রাণবন্ত এবং অত্যন্ত সফল কাইরোপ্র্যাকটিক ডাক্তার। তিনি সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন অত্যন্ত উৎসাহের সাথে। সাইক্লিং করার সময় একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে একটি দ্রুতগামী 4 হুইল ড্রাইভ ট্রাক তাকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় তিনি অনেকটা দূরে ছিটকে পড়েন। তার শরীর যখন মাটিতে আছড়ে পড়ে তখন তিনি এক মুহূর্তের জন্য সময় থমকে যেতে অনুভব করেছিলেন। সেই ভয়াবহ সংঘর্ষে তার মেরুদণ্ডের নিচের অংশের 6টি কশেরুকা বা ভার্টিব্রা আক্ষরিক অর্থেই চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। ডাক্তাররা যখন তার এক্স রে এবং সিটি স্ক্যান দেখেন তারা স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। তার শিরদাঁড়ার অবস্থা এতটাই শোচনীয় ছিল যে হাড়ের টুকরোগুলো তার স্নায়ুর একদম কাছে চলে গিয়েছিল। সামান্য নড়াচড়াতেও তার স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের স্নায়ু ছিঁড়ে যেতে পারত এবং তিনি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে পারতেন। হাসপাতালের সেরা 4 জন বড় সার্জন তাকে একে একে পরীক্ষা করেন। তাদের প্রত্যেকের মতামত ছিল অত্যন্ত নিরাশাজনক। তারা ডক্টর জোকে স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তার শরীরের স্বাভাবিক নড়াচড়া ফিরে পাওয়ার কোনো আশাই নেই যদি না তিনি একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘস্থায়ী সার্জারি করান। এই সার্জারির নাম ছিল হ্যারিংটন রড সার্জারি, অর্থাৎ তার মেরুদণ্ডের হাড়গুলো সোজা রাখার জন্য সেখানে দীর্ঘ স্টিলের রড বসিয়ে দেওয়া হবে। কিন্তু এই অপারেশনের সাফল্য নিয়ে ডাক্তারদের মনে যথেষ্ট সংশয় ছিল। ডাক্তাররা তাকে ভয় দেখিয়েছিলেন যে এই অপারেশন না করালে তিনি কোনোদিন বসতেও পারবেন না। কিন্তু ডক্টর জো জানতেন এই অপারেশন করলে তার স্বাভাবিক জীবন শেষ হয়ে যাবে। তিনি বিশ্বাস করতেন যে আমাদের শরীর এক অদ্ভুত বুদ্ধিমত্তা বা ইনেট ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। তিনি ভাবলেন যে প্রাণশক্তি আমাদের এই শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করেছে সেই শক্তিই তো শরীরকে ভেতর থেকে মেরামত করার ক্ষমতা রাখে। যদি আমি আমার মনকে সেই শক্তির সাথে যুক্ত করতে পারি তবে কি অলৌকিক কিছু সম্ভব নয়? ডক্টর জো এক অসম্ভব সাহসী এবং বিপজ্জনক সিদ্ধান্ত নিলেন। তিনি অপারেশন করাতে অস্বীকার করলেন। তিনি হসপিটাল থেকে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তার বন্ধুরা, সহকর্মী ডাক্তাররা এবং পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এবং নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছেন। বাড়িতে ফিরে তিনি একটি অন্ধকার নিভৃত ঘরে উপুড় হয়ে শুয়ে থাকতেন। তার শরীর সম্পূর্ণ নিথর ছিল। ব্যথায় তিনি 1 ইঞ্চিও নড়তে পারতেন না। এই অবস্থায় তিনি নিজের মনের ভেতরে একটি ল্যাবরেটরি বা পরীক্ষাগার তৈরি করলেন। প্রতিদিন তিনি কয়েক ঘণ্টা করে চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হতেন। তিনি তার মনের চোখে দেখতেন যে তার মেরুদণ্ডের প্রতিটি ভাঙা হাড়ের টুকরো ধীরে ধীরে চুম্বকের মতো একে অপরের সাথে জোড়া লাগছে। তিনি কল্পনা করতেন তার ক্ষতিগ্রস্ত স্নায়ুগুলো আবার সচল হচ্ছে এবং তার শরীর এক নীলচে উজ্জ্বল আলোয় নিজেকে নিজে হিল করছে। শুরুতে এই মানসিক যাত্রা ছিল এক ভয়াবহ কঠিন লড়াই। তার মন বারবার দুর্ঘটনার সেই বিভীষিকাময় স্মৃতিতে ফিরে যেত। অসহ্য ব্যথায় তিনি চিৎকার করে উঠতেন। মাঝে মাঝে তার মনে চরম হতাশা এবং অবিশ্বাস জন্মাত। তিনি ভাবতেন হয়তো তিনি ভুল করছেন, হয়তো তিনি কোনোদিন আর নিজের পায়ে দাঁড়াতে পারবেন না। কিন্তু তিনি হার মানেননি। যখনই কোনো নেতিবাচক চিন্তা আসত তিনি সাথে সাথে নিজেকে শান্ত করতেন এবং আবার প্রথম থেকে ভিজুয়ালাইজেশন শুরু করতেন। তিনি তার মনের এই একাগ্রতাকে এতটাই ধারালো করেছিলেন যে তিনি তার শরীরের ভেতরে প্রতিটি কোষের স্পন্দন অনুভব করতে পারতেন। তিনি বুঝলেন যে আমাদের মন যখন কোনো নির্দিষ্ট লক্ষ্যে অবিচল থাকে তখন শরীর সেই নির্দেশ মানতে বাধ্য হয়। টানা 6 সপ্তাহ ধরে তিনি প্রতিদিন এই মানসিক রিহার্সাল বা মেন্টাল প্র্যাকটিস চালিয়ে গেলেন। তার একমাত্র কাজ ছিল সুস্থ জীবনের কথা ভাবা এবং সেই সুস্থতার আনন্দ অনুভব করা। 6 সপ্তাহ পর একদিন এক মিরাকেল ঘটল। তিনি লক্ষ্য করলেন তিনি তার পায়ের একটি ছোট আঙুল সামান্য নাড়াতে পারছেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় বিজয়ের মুহূর্ত। তিনি বুঝলেন তার বিশ্বাস কাজ করছে, তার ডিএনএ নতুন করে নিজেকে সাজাচ্ছে। 9ম সপ্তাহ পার হওয়ার পর তিনি প্রথমবার নিজের বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন। আর ঠিক 10ম সপ্তাহে তিনি কোনো অপারেশন, কোনো স্টিলের রড বা কোনো রাসায়নিক ওষুধ ছাড়াই নিজের পায়ে হেঁটে আবার তার নিজের ক্লিনিকে ফিরে গেলেন। তার সুস্থতা দেখে ডাক্তাররা পর্যন্ত বিশ্বাস করতে পারেননি যে এটি সম্ভব।
এই ব্যক্তিগত অভিজ্ঞতাই তাকে উৎসাহিত করে বিশ্বের হাজার হাজার মানুষের উপর গবেষণা করতে। তিনি বুঝতে পারলেন তিনি আসলে নিজের অজান্তেই নিজের শরীরের জন্য একটি প্ল্যাসেবো হিসাবে কাজ করেছেন। এতদিন চিকিৎসা বিজ্ঞান মনে করত যে প্ল্যাসেবো মানে স্রেফ মনের ভুল বা ভাগ্যের জোরে সেরে ওঠা, কিন্তু ডক্টর জো দেখলেন এটি আসলে একটি গভীর জৈবিক এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া। তিনি নিউরোসায়েন্স, কোয়ান্টাম ফিজিক্স এবং এপিজেনেটিক্স নিয়ে পড়াশোনা করেন। তিনি দেখেন যে আমাদের চিন্তা আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ককে বদলে দিতে পারে। তিনি যখন তার মেরুদণ্ড সুস্থ হওয়ার কথা ভাবছিলেন তখন তার মস্তিষ্ক আসলে নতুন স্নায়ু তৈরি করছিল। এই বইয়ের মাধ্যমে তিনি আমাদের সেই গুপ্ত চাবিকাঠি দিতে চেয়েছেন যা দিয়ে আমরা আমাদের নিজেদের জীবনের স্রষ্টা হতে পারি। বন্ধুরা, ডক্টর জো এই লড়াই আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন, আপনার মনের শক্তি দিয়ে আপনি সেই পরিস্থিতিকে পাল্টে দিতে পারেন। আমরা প্রায়শই বাইরের জগতে সমাধান খুঁজি, কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে আমাদের ভেতরে। ডক্টর জো তার গবেষণায় দেখেছেন যে আমাদের আবেগ আমাদের জিনের অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে। আপনি যদি সারাক্ষণ ভয়ের মধ্যে থাকেন তাহলে আপনার শরীর সেই অনুযায়ী রোগের বিষ তৈরি করবে, আর আপনি যদি কৃতজ্ঞতা এবং আনন্দের মধ্যে থাকেন তাহলে আপনার শরীর অমৃত তৈরি করবে। আজ আমরা এই দীর্ঘ আলোচনার মাধ্যমে শিখব কিভাবে আমরা আমাদের পুরনো আমিকে বিসর্জন দিয়ে এক নতুন জীবনের পথে যাত্রা শুরু করতে পারি। এটি কেবল একটি বইয়ের সামারি নয়, এটি আপনার জীবনের নতুন অধ্যায়ের সূচনা। বন্ধুরা, প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে ডক্টর জো ডিসপেনজা নিজের মনের শক্তি দিয়ে তার চূর্ণ হয়ে যাওয়া মেরুদণ্ড সুস্থ করেছিলেন। কিন্তু প্রশ্ন হল, এটি কি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর বৈজ্ঞানিক সত্য লুকিয়ে আছে? আজ এই দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব প্ল্যাসিবো এফেক্টের সেই সব অবিশ্বাস্য ইতিহাস নিয়ে যা শুনলে আপনি চমকে উঠবেন। ডক্টর জো এই বইয়ে প্রমাণ করেছেন যে আমাদের মস্তিষ্ক আসলে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী কেমিক্যাল ফ্যাক্টরি বা ফার্মেসি। আমাদের শরীরের ভেতরেই এমন সব ড্রাগ বা ঔষধ তৈরি হওয়ার ক্ষমতা আছে যা বাইরের কোনো ল্যাবরেটরিতে তৈরি করা অসম্ভব। প্ল্যাসিবো এফেক্ট আসলে কি? চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্ল্যাসিবো হল এমন একটি উপাদান যা দেখতে ওষুধের মতো হলেও আদতে তার কোনো ঔষধি গুণ নেই, যেমন একটি সাধারণ চিনির ট্যাবলেট বা স্রেফ জল। কিন্তু যখন একজন রোগীকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলা হয় যে এটি একটি অত্যন্ত দামি এবং শক্তিশালী নতুন ঔষধ, তখন সেই রোগীর মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে যে সে সুস্থ হচ্ছে। এই বিশ্বাসের ফলে মস্তিষ্ক নিজে থেকেই শরীরে এন্ডরফিন, ডোপামিন এবং ইন্টারফেরনের মতো হিলিং কেমিক্যাল তৈরি করতে শুরু করে। অর্থাৎ বাইরের চিনি বা জল তাকে সুস্থ করছে না, বরং তার নিজের বিশ্বাস তার শরীরের ভেতরের ডাক্তারকে জাগিয়ে তুলছে। ডক্টর জো ডিসপেনজা বইটিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক অদ্ভুত ঘটনার কথা বলেছেন। সার্জন হেনরি বিচার তখন যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসা করছিলেন। একসময় তাদের কাছে আসল মরফিন বা ব্যথানাশক ইনজেকশন ফুরিয়ে যায়, কিন্তু আহত সৈনিকদের চিৎকার এবং অসহ্য যন্ত্রণা সহ্য করা যাচ্ছিল না। তখন এক নার্স একটি উপায় বের করেন। তিনি স্রেফ লবণের জল বা স্যালাইন ওয়াটার ইনজেকশন দিয়ে সৈনিকদের বলেন যে এটি খুব শক্তিশালী মরফিন। আশ্চর্যের বিষয় হল, সেই সৈনিকদের যন্ত্রণা নিমেষেই কমে গিয়েছিল এবং তারা শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। তাদের মস্তিষ্ক বিশ্বাস করেছিল যে তারা ঔষধ পেয়েছে, আর সেই বিশ্বাসই তাদের শরীরকে ব্যথামুক্ত করার নির্দেশ দিয়েছিল। যুদ্ধের পর হেনরি বিচার যখন হার্ভার্ডে ফিরে আসেন, তিনি এই বিষয় নিয়ে ব্যাপক গবেষণা শুরু করেন এবং দেখেন যে প্রায় ৩৫% রোগী কেবল এই প্ল্যাসিবো এফেক্টের মাধ্যমেই সুস্থ হয়ে ওঠেন। ডক্টর জো আরও একটি রোমহর্ষক কেস স্টাডির কথা বলেছেন যা ২০০০ সালের দিকে টেক্সাসে করা হয়েছিল। ডক্টর ব্রুস মোসলি নামক একজন সার্জন একদল মানুষের হাঁটুর অস্টিও আর্থারাইটিস বা হাড়ের ক্ষয়ের চিকিৎসা করছিলেন। তিনি রোগীদের ৩টি দলে ভাগ করেন। প্রথম দলের রোগীদের আসল সার্জারি করা হল, যেখানে তাদের হাঁটুর ক্ষতিগ্রস্ত অংশ কেটে বাদ দেওয়া হল। দ্বিতীয় দলের রোগীদের হাঁটু স্রেফ জল দিয়ে পরিষ্কার করা হল। কিন্তু তৃতীয় দলের ক্ষেত্রে ডাক্তাররা স্রেফ অভিনয় করেছিলেন। তারা রোগীদের অ্যানাস্থেশিয়া দিয়ে অজ্ঞান করেন, তারপর তাদের হাঁটুতে ছোট একটি ছিদ্র করে আবার সেলাই করে দেন। ভেতরে কোনো অপারেশনই হয়নি। আশ্চর্যের বিষয় হল, কয়েক মাস পর দেখা গেল যে যাদের কোনো আসল অপারেশনই হয়নি তারাও ঠিক ততটাই সুস্থ হয়ে গেছেন যাদের আসল অপারেশন হয়েছিল। তারা আগের মতো হাঁটতে পারছিলেন, দৌড়াতে পারছিলেন এবং তাদের যন্ত্রণাও সম্পূর্ণ চলে গিয়েছিল। কেন এমন হল? কারণ তাদের মন বিশ্বাস করেছিল যে তাদের অপারেশন সফল হয়েছে। ডক্টর জো বলছেন, ইউ আর দ্য প্ল্যাসিবো।
অর্থাৎ আপনি নিজেই সেই ওষুধ। কিন্তু এই প্ল্যাসিবো এফেক্ট কেবল ইতিবাচক নয়, এটি নেতিবাচকও হতে পারে। একে বলা হয় নোসিবো এফেক্ট। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অসুস্থ হয়ে পড়বেন, তবে আপনার শরীর ঠিক সেই কাজটাই করবে। ডক্টর জো বইটিতে মিস্টার রাইট নামক এক ব্যক্তির গল্প বলেছেন, যার লিম্ফোমা বা ক্যান্সার হয়েছিল। তার শরীরে বড় বড় টিউমার ছিল। ডাক্তাররা বলেছিলেন তিনি আর বড় জোর কয়েকদিন বাঁচবেন। কিন্তু মিস্টার রাইট একটি নতুন আবিষ্কৃত ঔষধের কথা শুনলেন এবং ডাক্তারদের অনুরোধ করলেন তাকে সেই ঔষধ দিতে। ঔষধটি নেওয়ার মাত্র ৩ দিনের মধ্যে তার টিউমারগুলো বরফের মতো গলে গেল এবং তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলেন। কিন্তু কিছুদিন পর যখন তিনি খবরের কাগজে পড়লেন যে সেই ঔষধটি আসলে কার্যকর নয়, তখন তার মনে চরম অবিশ্বাস জন্মাল এবং তার ক্যান্সার আবার ফিরে আসলো। এবার ডাক্তাররা তাকে বললেন যে সেই ঔষধের একটি উন্নত সংস্করণ এসেছে। আসলে তারা স্রেফ জল ইনজেকশন দিয়েছিলেন। মিস্টার রাইট আবার সুস্থ হয়ে উঠলেন। কিন্তু যখন তিনি রেডিওতে শুনলেন যে সেই ঔষধটি সম্পূর্ণ ভুয়া, তখন তিনি মাত্র 2 দিনের মাথায় মারা গেলেন। তার শরীর তার বিশ্বাসের ওপর ভিত্তি করে একবার সুস্থ হচ্ছিল এবং একবার অসুস্থ হচ্ছিল। ডক্টর জো ডিসপেনজা আমাদের এই সত্যটি বোঝাতে চেয়েছেন যে আমরা প্রতিনিয়ত নিজেদের চিন্তার মাধ্যমে নিজেদের ওপর প্ল্যাসিবো বা নোসিবো প্রয়োগ করছি। আপনি যখন প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে বলেন যে আমি ক্লান্ত, আমার ভাগ্য খারাপ, বা আমি কোনোদিন সফল হব না, তখন আপনার অবচেতন মন সেই নির্দেশ গ্রহণ করে এবং আপনার শরীরে স্ট্রেস হরমোন তৈরি করে। ফলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং আপনি সত্যিই অসুস্থ বা ব্যর্থ হয়ে পড়েন। কিন্তু আপনি যদি আপনার চিন্তাধারা বদলাতে পারেন, যদি আপনি সুস্থ হওয়ার আগেই সুস্থতার আনন্দ অনুভব করতে পারেন, তবে আপনার বায়োলজি বদলে যেতে বাধ্য। ডক্টর জো এর গবেষণায় দেখা গেছে যে যখন আমরা কোনো বিষয় নিয়ে গভীরভাবে মনোযোগ দিই, তখন আমাদের মস্তিষ্কের ফ্রন্টাল লোব সক্রিয় হয়ে ওঠে। এই ফ্রন্টাল লোব হল আমাদের ব্রেনের সিইও বা প্রধান পরিচালক। এটি আমাদের অবচেতন মনকে নির্দেশ দেয় কোন জিনটি সক্রিয় করতে হবে এবং কোন হরমোন নিঃসরণ করতে হবে। প্ল্যাসিবো এফেক্ট প্রমাণ করে যে আমাদের মন এবং শরীরের মাঝে কোনো বিচ্ছেদ নেই। আপনার প্রতিটি চিন্তা আপনার রক্তে প্রবাহিত হচ্ছে। তাই আপনি যদি আপনার জীবন বদলাতে চান, তবে আপনাকে সবার আগে আপনার বিশ্বাসের ভিত্তি পরিবর্তন করতে হবে। আপনি কেবল হাড় আর মাংস দিয়ে তৈরি কোনো বস্তু নন, আপনি এক অসীম শক্তির আধার। পরবর্তী অংশে আমরা জানব কিভাবে আমাদের এই চিন্তাগুলো সরাসরি আমাদের ডিএনএ বা জিনের গঠন বদলে দেয়। বন্ধুরা, আমরা ভিডিওর আগের 2টি পর্বে জেনেছি কিভাবে ডক্টর জো ডিসপেনজা নিজে সুস্থ হয়েছিলেন এবং প্ল্যাসিবো এফেক্ট কিভাবে চিকিৎসা বিজ্ঞানে এক অলৌকিক বিপ্লব ঘটিয়েছে। কিন্তু আজ এই 3য় পর্বে আমরা এমন এক সত্য জানব যা আমাদের বংশগতি বা জেনেটিক্স নিয়ে প্রচলিত সমস্ত ধারণা ভেঙে চুরমার করে দেবে। আমরা সাধারণত ছোটবেলা থেকে শুনে আসছি যে আমাদের শরীরের রোগ, আমাদের আয়ু, এমনকি আমাদের মেজাজ বা স্বভাবও আমাদের বাবা মায়ের থেকে পাওয়া জিনের ওপর নির্ভর করে। একে বলা হয় জেনেটিক ডিটারমিনিজম, অর্থাৎ আপনার জিনই আপনার ভাগ্য নির্ধারণ করে দেয়। কিন্তু ডক্টর জো ডিসপেনজা তার এই কালজয়ী বইতে বিজ্ঞানের এক নতুন এবং রোমহর্ষক শাখার কথা বলেছেন, যার নাম হল এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স আমাদের বলে যে আমাদের জিন কিন্তু পাথরের উপর খোদাই করা কোনো স্থির ভাগ্য নয়। এটি আসলে একটি সুবিশাল লাইব্রেরির মতো, যেখানে হাজার হাজার বই বা তথ্য সাজানো আছে। আপনার শরীর এই লাইব্রেরি থেকে কোন বইটি পড়বে বা কোন জিনটিকে সক্রিয় করবে তা নির্ভর করে আপনার অভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবেশের ওপর। আর এই পরিবেশের সবচেয়ে বড় নিয়ন্ত্রক হল আপনার মন এবং আপনার আবেগ। ডক্টর জো ডিসপেনজা অত্যন্ত সাহসের সাথে দাবি করেছেন যে আমরা পরিস্থিতির শিকার নই, বরং আমরা আমাদের জিনের ইঞ্জিনিয়ার। আপনি আপনার চিন্তা এবং অনুভূতির মাধ্যমে সরাসরি আপনার জিনের গঠন বা জিনের এক্সপ্রেশন বদলে দিতে পারেন। আমাদের শরীরের প্রতিটি কোষে ডিএনএ থাকে, যা একটি সূক্ষ্ম ব্লুপ্রিন্টের মতো কাজ করে। এই ডিএনএর ওপর একটি প্রোটিন আবরণ থাকে। যখন আপনার শরীর কোনো সিগন্যাল পায়, তখন সেই আবরণটি খুলে যায় এবং ডিএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়া শুরু হয়। ডক্টর জো ব্যাখ্যা করেছেন যে এই সিগন্যালটি আসে আমাদের চিন্তা থেকে। আপনি যখন সারাদিন ধরে রাগ, ঘৃণা, ভয় বা চরম উদ্বেগের মধ্যে থাকেন, তখন আপনার মস্তিষ্ক হাইপোথ্যালামাসকে নির্দেশ দেয় স্ট্রেস হরমোন তৈরি করতে।
যখন আপনার রক্তে কর্টিসল এবং অ্যাড্রিনালিনের মাত্রা বেড়ে যায় তখন আপনার কোষগুলো এক ধরনের সার্ভাইভাল মোড বা জীবন বাঁচানোর লড়াইয়ে নেমে পড়ে। এই অবস্থায় শরীর তার সমস্ত এনার্জি খরচ করে কেবল বিপদ থেকে বাঁচতে, ফলে আপনার শরীরের স্বাভাবিক মেরামত প্রক্রিয়া বা হিলিং প্রসেস বন্ধ হয়ে যায়। স্ট্রেস হরমোন আপনার জিনের ওপর এমন এক প্রভাব ফেলে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় এবং দীর্ঘদিনের স্ট্রেস আপনার ডিএনএর প্রান্ত বা টেলোমিয়ার ছোট করে দেয়। বিজ্ঞান আজ প্রমাণ করেছে যে টেলোমিয়ার যত ছোট হবে আপনি তত দ্রুত বুড়িয়ে যাবেন এবং ক্যান্সারের মতো মরণব্যাধি আপনার শরীরে বাসা বাঁধবে। কিন্তু ডক্টর জো এখানে থেমে থাকেননি। তিনি দেখিয়েছেন যে মুদ্রার অন্য একটি পিঠও আছে। আপনি যদি আপনার আবেগকে ভয়ের বদলে কৃতজ্ঞতা এবং আনন্দে রূপান্তরিত করতে পারেন তবে আপনার শরীরের বায়োলজি মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। ডক্টর জো তার একটি ওয়ার্কশপে পরীক্ষা করে দেখেছিলেন যে একদল মানুষ যদি দিনে মাত্র ৩ বার ১০ মিনিট করে গভীর কৃতজ্ঞতা অনুভব করে তবে তাদের শরীরে ইমিউনোগ্লোবিউলিন এ নামক একটি প্রোটিনের মাত্রা ৫০% পর্যন্ত বেড়ে যায়। এই প্রোটিনটি হল আমাদের শরীরের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, যা ভাইরাস এবং ব্যাকটেরিয়ার হাত থেকে আমাদের বাঁচায়। অর্থাৎ কোনো ওষুধ ছাড়াই স্ট্রেস মনের আনন্দ দিয়ে আপনি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে পারেন। ডক্টর জো বলছেন, আপনার চিন্তা হল মস্তিষ্কের ভাষা এবং আপনার আবেগ হল শরীরের ভাষা। যখন আপনি সুস্থ হওয়ার আগেই সুস্থতার তীব্র আনন্দ নিজের হৃদয়ে অনুভব করেন তখন আপনার শরীর মনে করে যে সেই ঘটনাটি অলরেডি ঘটে গেছে। আপনার ডিএনএ এই আবেগকে একটি সিগন্যাল হিসেবে গ্রহণ করে এবং নতুন হিলিং প্রোটিন তৈরি করতে শুরু করে। ডক্টর জোর গবেষণায় এমন অনেক রোগী পাওয়া গেছে যারা তাদের জঘন্য রোগ থেকে মুক্তি পেয়েছেন কেবল তাদের ইমোশন বা আবেগ পরিবর্তন করার মাধ্যমে। তিনি টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের ওপর পরীক্ষা করে দেখেছেন যে তারা যখন হাসি খুশি এবং ইতিবাচক থাকেন তখন তাদের কয়েকশো জিন মুহূর্তের মধ্যে বদলে যায়, যা তাদের ইনসুলিন লেভেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমরা অনেকেই অজান্তে আমাদের পুরনো অতীত বা কোনো ট্রমার স্মৃতি আঁকড়ে ধরি বেঁচে থাকি। আপনি যখন ১০ বছর আগের কোনো কষ্টের কথা ভেবে আজও চোখে জল ফেলছেন তখন আপনার শরীর কিন্তু জানে না যে সেই ঘটনাটি ১০ বছর আগের। আপনার শরীরের জন্য সেই কষ্টটি এখনও বর্তমান, ফলে আপনার শরীর ক্রমাগত সেই পুরনো বিষাক্ত কেমিক্যালগুলো তৈরি করে যাচ্ছে যা আপনার জিনকে ক্ষতিগ্রস্ত করছে। ডক্টর জো বলছেন, যদি আপনি আপনার জীবন বদলাতে চান তবে আপনাকে আপনার বর্তমান পরিস্থিতির চেয়ে বড় হয়ে ভাবতে হবে। আপনাকে এমন এক ভবিষ্যতের কথা ভাবতে হবে যা এখনও আপনার জীবনে ঘটেনি, কিন্তু আপনি বিশ্বাস করেন যে তা ঘটবে। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী বার্তা হল আপনি আপনার ভাগ্যের গোলাম নন। আপনি আপনার জিনের সুইচ নিজেই অন অথবা অফ করতে পারেন। আপনার ডিএনএ প্রতিক্ষণ আপনার নির্দেশ শোনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি আজ থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসার এনার্জি দিয়ে নিজের দিন শুরু করেন তবে আপনার জিনগুলো আপনাকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু উপহার দিতে শুরু করবে। এপিজেনেটিক্স আমাদের শেখায় যে আমরা আমাদের জিনের দাস নই, বরং আমরা আমাদের ডিএনএর মালিক। পরবর্তী অংশে আমরা জানব কোয়ান্টাম ফিজিক্সের সেই বিস্ময়কর জগৎ সম্পর্কে যেখানে আপনার প্রতিটি স্বপ্ন একটি বাস্তব সম্ভাবনা হিসেবে আপনার মনোযোগের অপেক্ষায় আছে। বন্ধুরা, আমরা ভিডিওর আগের 3টি পর্বে জেনেছি কিভাবে আমাদের মন শরীরকে সুস্থ করতে পারে এবং কিভাবে আমাদের চিন্তা সরাসরি আমাদের ডিএনএ বা জিনের গঠন বদলে দেয়। কিন্তু আজ এই চতুর্থ পর্বে আমরা এমন এক রহস্যময় জগতের দরজা খুলব যা শুনলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। ডক্টর জো ডিসপেনজা তার ইউ আর দ্য প্লাসিবো বইটিতে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী শাখা কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে এই মহাবিশ্ব কেবল জড় পদার্থ দিয়ে তৈরি নয়, এটি আসলে অসীম শক্তির একটি সাগর, যেখানে আপনার প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি সম্ভাবনা আগে থেকেই বর্তমান আছে। কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে যে আপনি যদি কোনো একটি পরমাণুকে বা অ্যাটমকে খুব কাছ থেকে দেখেন তবে দেখবেন তার ৯৯.৯৯৯৯% আসলে খালি জায়গা বা ভ্যাকুয়াম। কিন্তু সেই খালি জায়গাটি আসলে খালি নয়, সেটি হলো এনার্জি বা অসীম তথ্যের আধার। বিজ্ঞান আজ বলছে যে একটি ক্ষুদ্র কণা বা পার্টিকেল ততক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে না যতক্ষণ না কোনো পর্যবেক্ষক বা অবজারভার সেটির দিকে তাকাচ্ছে। একে বলা হয় অবজারভার এফেক্ট। অর্থাৎ আপনার মনোযোগ বা আপনার সচেতনতা দিয়েই আপনি আপনার চারপাশের জগৎকে তৈরি করছেন। ডক্টর জো বলছেন, যদি আপনি প্রতিদিন সকালে উঠে আপনার পুরনো সমস্যার কথা ভাবেন, বন্ধুরা,
আমরা ভিডিওর আগের 3টি পর্বে জেনেছি কিভাবে আমাদের মন শরীরকে সুস্থ করতে পারে এবং কিভাবে আমাদের চিন্তা সরাসরি আমাদের ডিএনএ বা জিনের গঠন বদলে দেয়। কিন্তু আজ এই চতুর্থ পর্বে আমরা এমন এক রহস্যময় জগতের দরজা খুলব যা শুনলে আপনার মনে হবে আপনি কোনো সায়েন্স ফিকশন সিনেমা দেখছেন। ডক্টর জো ডিসপেনজা তার ইউ আর দ্য প্লাসিবো বইটিতে আধুনিক বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী শাখা কোয়ান্টাম ফিজিক্সের সাহায্য নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে এই মহাবিশ্ব কেবল জড় পদার্থ দিয়ে তৈরি নয়, এটি আসলে অসীম শক্তির একটি সাগর, যেখানে আপনার প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি সম্ভাবনা আগে থেকেই বর্তমান আছে। কোয়ান্টাম ফিজিক্স আমাদের বলে যে আপনি যদি কোনো একটি পরমাণুকে বা অ্যাটমকে খুব কাছ থেকে দেখেন, তবে দেখবেন তার 99.99999% আসলে খালি জায়গা বা ভ্যাকুয়াম। কিন্তু সেই খালি জায়গাটি আসলে খালি নয়, সেটি হলো এনার্জি বা অসীম তথ্যের আধার। বিজ্ঞান আজ বলছে যে একটি ক্ষুদ্র কণা বা পার্টিকেল ততক্ষণ পর্যন্ত একটি নির্দিষ্ট স্থানে স্থির থাকে না যতক্ষণ না কোনো পর্যবেক্ষক বা অবজারভার সেটির দিকে তাকাচ্ছে। একে বলা হয় অবজারভার এফেক্ট। অর্থাৎ আপনার মনোযোগ বা আপনার সচেতনতা দিয়েই আপনি আপনার চারপাশের জগৎকে তৈরি করছেন। ডক্টর জো বলছেন, যদি আপনি প্রতিদিন সকালে উঠে আপনার পুরনো সমস্যার কথা ভাবেন, তবে আপনি সেই পুরনো সমস্যাগুলোকেই আপনার মনোযোগ দিয়ে বাস্তবে টিকিয়ে রাখছেন। কোয়ান্টাম ফিল্ডে আপনার জীবনের প্রতিটি সম্ভাবনা, বিপুল সম্পদ, সুস্বাস্থ্য, সুন্দর সম্পর্ক বা চরম সাফল্য সবই তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি হিসেবে অলরেডি বর্তমান আছে। কেন আপনি সেই সম্ভাবনাগুলো ছুঁতে পারছেন না? কারণ আপনার এনার্জি বা আপনার ভাইব্রেশন সেই সম্ভাবনার সাথে মিলছে না। ডক্টর জো ব্যাখ্যা করেছেন যে আমরা যখন অতীতের কোনো ব্যর্থতা বা বর্তমানের কোনো অভাবের কথা বারবার চিন্তা করি, তখন আমরা সেই অভাবের এনার্জিতেই আটকে থাকি। ফলে কোয়ান্টাম ফিল্ড আমাদের জীবনে সেই অভাবই ফিরিয়ে দেয়। যদি আপনি আপনার জীবন বদলাতে চান, তবে আপনাকে আপনার বর্তমান পরিস্থিতির চেয়ে বড় হয়ে ভাবতে হবে। আপনাকে আপনার পঞ্চেন্দ্রিয় বা 5 সেন্সেসের সীমানা ছাড়িয়ে যেতে হবে। আপনার চোখ যা দেখছে বা আপনার কান যা শুনছে তার উপর ভিত্তি করে যদি আপনি জীবন কাটান, তবে আপনি কেবল আপনার অতীতেরই পুনরাবৃত্তি করবেন। ডক্টর জো এই বইতে মেন্টাল রিহার্সাল বা মানসিক মহড়ার এক অদ্ভুত পদ্ধতির কথা বলেছেন। অলিম্পিক অ্যাথলিটরা যেমন কোনো বড় প্রতিযোগিতার আগে চোখ বন্ধ করে মনে মনে রেসটি জেতার দৃশ্য বারবার দেখেন, ঠিক তেমনি আপনাকেও আপনার ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক মহড়া দিতে হবে। কিন্তু এখানে একটি বিশেষ কৌশল আছে। ডক্টর জো বলছেন, কেবল একটি ছবি কল্পনা করলে হবে না, সেই চিত্রটির সাথে আপনাকে একটি উন্নত আবেগ বা এলিভেটেড ইমোশন যুক্ত করতে হবে। আপনি যখন চোখ বন্ধ করে ভাববেন যে আপনি সুস্থ হয়ে গেছেন বা আপনার লক্ষ্য পূরণ হয়ে গেছে, তখন সেই আনন্দের অনুভূতি আপনাকে এখনই আপনার হৃদয়ে অনুভব করতে হবে। কেন এটি কাজ করে? কারণ কোয়ান্টাম ফিজিক্স অনুযায়ী আপনার মস্তিষ্ক এবং আপনার শরীর জানে না যে সেই ঘটনাটি আপনার কল্পনায় ঘটছে নাকি বাস্তবে। যখন আপনি আপনার ভবিষ্যতের আনন্দ এখনই অনুভব করেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে ঘটনাটি অলরেডি ঘটে গেছে। ফলে মস্তিষ্ক নতুন নিউরাল সার্কিট তৈরি করতে শুরু করে এবং আপনার শরীর নতুন হিলিং কেমিক্যাল তৈরি করতে থাকে। অর্থাৎ আপনি আপনার মনের শক্তি দিয়ে কোয়ান্টাম ফিল্ড থেকে একটি সম্ভাবনাকে টেনে এনে আপনার বর্তমান বাস্তবে নামিয়ে আনছেন। একেই বলা হয় কোহেরেন্ট স্টেট। যখন আপনার চিন্তা এবং আপনার আবেগ একই সমান্তরালে কাজ করে, তখন আপনি মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত হয়ে যান। আমরা প্রায়ই ভুল করি যখন কোনো কিছু পাওয়ার জন্য প্রার্থনা করি। আমরা যখন বলি, হে ঈশ্বর আমাকে সুস্থ করো বা আমাকে সফল করো, তখন আমাদের অবচেতন মন আসলে অভাবের সিগন্যাল দিচ্ছে। প্রার্থনা করার অর্থই হল আপনার কাছে সেটি নেই। ডক্টর জো বলছেন, প্রার্থনা করার সঠিক পদ্ধতি হল ধন্যবাদ জানানো। যখন আপনি কোনো কিছু পাওয়ার আগেই কৃতজ্ঞতা বা ধন্যবাদ অনুভব করেন, তখন আপনি মহাবিশ্বকে সিগন্যাল দিচ্ছেন যে সেটি অলরেডি আপনার কাছে আছে। এই কৃতজ্ঞতাই হল কোয়ান্টাম সিগনেচার, যা আপনার জীবনে মিরাকল বা অলৌকিক ঘটনা ঘটাতে শুরু করে। ডক্টর জুয়ের গবেষণায় এমন হাজারো উদাহরণ আছে যেখানে মানুষ তাদের কঠিন রোগ থেকে মুক্তি পেয়েছে কেবল তাদের এনার্জি পরিবর্তন করার মাধ্যমে। তারা প্রতিদিন কয়েক ঘন্টা করে তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতের এনার্জিতে বাস করত। তারা বর্তমানের যন্ত্রণাকে অস্বীকার করেনি, কিন্তু তারা সেই যন্ত্রণার চেয়ে তাদের ভবিষ্যতের স্বপ্নের ওপর বেশি মনোযোগ দিয়েছিল। কোয়ান্টাম ফিজিক্স বলে যে আপনি যেখানে আপনার মনোযোগ দেবেন, আপনার এনার্জি বা শক্তি সেখানেই প্রবাহিত হবে।
আপনি যদি আপনার রোগের ওপর মনোযোগ দেন তবে রোগ বাড়বে, আপনি যদি আপনার সুস্থতার উপর মনোযোগ দেন তবে সুস্থতা আপনার শরীরের কোষে কোষে ছড়িয়ে পড়বে। আজ আমরা জানলাম যে আমরা কেবল এই শরীরের সীমাবদ্ধতায় আটকে নেই, আমরা আসলে এক অসীম কোয়ান্টাম বুদ্ধিমত্তার অংশ। পরবর্তী এবং শেষ অংশে আমরা সেই বিশেষ মেডিটেশন পদ্ধতির সম্পর্কে জানব যা দিয়ে আমরা আমাদের অবচেতন মনকে রিপ্রোগ্রাম করতে পারি এবং এই আলোচনাটি সুন্দরভাবে সমাপ্ত করব। বন্ধুরা, আমরা ভিডিওর গত 4টি পর্বে জেনেছি কিভাবে ডক্টর জো ডিসপেনজা নিজে সুস্থ হয়েছিলেন, প্লেসিবোর বিজ্ঞান, এপিজেনেটিক্স এবং কোয়ান্টাম ফিজিক্সের অসীম ক্ষমতা। আজ এই চূড়ান্ত পর্বে আমরা শিখব সেই প্র্যাকটিক্যাল পদ্ধতি যা দিয়ে আপনি আপনার জীবনকে সত্যিই বদলে ফেলতে পারেন। ডক্টর জো তার বইতে একটি বিশেষ ধরনের মেডিটেশন বা ধ্যানের কথা বলেছেন। তিনি বিশ্বাস করেন যে আমাদের জীবনের ৯৫% চালিত হয় আমাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড দিয়ে। আপনি সচেতনভাবে যতবারই বলুন না কেন যে আমি সফল হতে চাই, যদি আপনার অবচেতন মনে ছোটবেলার কোনো ভীতি বা ব্যর্থতার স্মৃতি গেঁথে থাকে, তবে আপনি বারবার সেই ব্যর্থতার বৃত্তেই আটকে থাকবেন। ডক্টর জো ডিসপেনজা ব্যাখ্যা করেছেন যে আমাদের মনের 3টি স্তর আছে: কনশাস মাইন্ড, সাবকনশাস মাইন্ড এবং অ্যানালিটিক্যাল মাইন্ড। এই অ্যানালিটিক্যাল মাইন্ড বা বিশ্লেষণী মন একটি দেওয়ালের মতো কাজ করে, যা আমাদের সচেতন চিন্তাকে অবচেতন মনে পৌঁছতে বাধা দেয়। এই দেওয়ালটি সাধারণত আমাদের যুক্তি এবং বিচার বুদ্ধি দিয়ে তৈরি। মেডিটেশনের মূল লক্ষ্য হল এই অ্যানালিটিক্যাল মাইন্ডকে শান্ত করে সরাসরি অবচেতন মনের ভেতরে প্রবেশ করা। ডক্টর জো বলছেন, যখন আমরা আমাদের ব্রেইন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গ পরিবর্তন করতে পারি, তখনই আমরা আমাদের জীবনের স্ক্রিপ্ট নতুন করে লিখতে পারি। সাধারণত আমরা যখন জেগে থাকি এবং লজিক্যাল চিন্তা করি, তখন আমাদের ব্রেন বিটা ওয়েভে থাকে, কিন্তু মেডিটেশনের মাধ্যমে আমাদের আলফা বা থেটা ওয়েভে পৌঁছতে হয়। এই অবস্থায় আপনার শরীর গভীর ঘুমে থাকলেও আপনার মন সজাগ থাকে। এই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই অবচেতন মনের দরজা খুলে যায়। ডক্টর জোর শেখানো মেডিটেশনের প্রথম ধাপ হল বর্তমান মুহূর্তে থাকা। তিনি বলেন, আপনাকে নিজের শরীর, নিজের নাম, নিজের পরিচয়, নিজের অতীত এবং নিজের ভবিষ্যৎ সবকিছু এক মুহূর্তের জন্য ভুলে যেতে হবে। আপনাকে হতে হবে নো বডি, নো ওয়ান, নো ওয়্যার, ইন নো টাইম। অর্থাৎ আপনি স্রেফ একটি বিশুদ্ধ চেতনা বা এনার্জি হিসেবে নিজেকে অনুভব করবেন। কেন এটি গুরুত্বপূর্ণ? কারণ আপনি যতক্ষণ নিজেকে কোনো নির্দিষ্ট ব্যক্তি হিসেবে ভাববেন, যেমন আমি একজন অসুস্থ মানুষ বা আমি একজন অভাবী মানুষ, ততক্ষণ আপনি আপনার পুরনো বাস্তবতার সাথে যুক্ত থাকবেন। যখন আপনি আপনার পরিচয় থেকে মুক্ত হয়ে এক মহাশূন্যের বা ভ্যাকিউমের অনুভূতিতে পৌঁছবেন, তখনই আপনি অসীম কোয়ান্টাম সম্ভাবনাকে স্পর্শ করতে পারবেন। এই শূন্যতার মধ্যে থাকাকালীন আপনাকে আপনার কাঙ্ক্ষিত ভবিষ্যতের মানসিক চিত্রটি মনের পর্দায় ফুটিয়ে তুলতে হবে। আপনাকে এমনভাবে অনুভব করতে হবে যেন আপনার স্বপ্ন অলরেডি সত্যি হয়ে গেছে। আপনার হৃদয়ে সেই কৃতজ্ঞতা এবং আনন্দের স্পন্দন অনুভব করতে হবে। আপনি যত বেশি এই মানসিক মহড়া চালাবেন, আপনার মস্তিষ্ক তত বেশি নতুন নিউরাল নেটওয়ার্ক তৈরি করবে। ডক্টর জোয়ের ভাষায়, আপনার ব্রেন তখন অতীতের রেকর্ড হিসেবে কাজ না করে ভবিষ্যতের ম্যাপ হিসেবে কাজ করতে শুরু করবে। এই প্রক্রিয়ায় সময় একটি বড় ভূমিকা পালন করে। ডক্টর জো পরামর্শ দেন, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার ঠিক আগে এবং রাতে ঘুমানোর ঠিক আগে এই অভ্যেসটি করতে, কারণ এই সময় আমাদের অ্যানালিটিক্যাল মাইন্ড সবচেয়ে দুর্বল থাকে এবং অবচেতন মন সবচেয়ে বেশি সক্রিয় থাকে। আপনি যদি প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট আপনার ভবিষ্যতের এনার্জিতে বাস করতে পারেন, তবে আপনার শরীর বুঝতে পারবে না যে সেই ঘটনাটি বাস্তবে ঘটছে নাকি আপনার কল্পনায়। ফলে আপনার শরীরের বায়োলজি বদলে যেতে বাধ্য। প্লেসিবো এফেক্ট কোনো জাদুকরী মন্ত্র নয়, এটি আসলে আপনার মনের গভীর বিশ্বাসের এক বৈজ্ঞানিক প্রতিপ্রকাশ। বন্ধুরা, ইউ আর দ্য প্লেসিবো বইটির মাধ্যমে ডক্টর জো ডিসপেনজা আমাদের এই মহাসত্যটি মনে করিয়ে দিয়েছেন যে আপনার বর্তমান পরিস্থিতি আপনার চূড়ান্ত ভাগ্য নয়। আপনি কেবল হাড় আর মাংসের তৈরি কোনো বস্তু নন, আপনি এক অসীম বুদ্ধিমত্তার অংশ। আপনার প্রতিটি চিন্তা আপনার জিনের গঠন বদলে দিচ্ছে, আপনার প্রতিটি আবেগ আপনার ডিএনএতে সংকেত পাঠাচ্ছে। আমরা আজীবন বাইরের জগতে সমাধান খুঁজেছি, কিন্তু আসল সমাধান লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরে। ডক্টর জোয়ের এই বই আমাদের শেখায় যে আমরা পরিস্থিতির শিকার নই, আমরা আমাদের জীবনের নির্মাতা বা আর্কিটেক্ট।
আপনি যদি আজ থেকে নেতিবাচক চিন্তা এবং পুরনো অভ্যেসগুলো ত্যাগ করে নিজের ওপর বিশ্বাস রাখতে শুরু করেন, তবে আপনিও আপনার জীবনে মিরাকেল ঘটাতে পারেন। মনে রাখবেন, ডক্টর জোয়ের সেই মেরুদণ্ড কিন্তু কোনো ওষুধে ঠিক হয়নি, তা ঠিক হয়েছিল তার অদম্য বিশ্বাস এবং মানসিক একাগ্রতায়। ক্যারিয়ার টেলসে আজকের এই দীর্ঘ আলোচনা আপনাদের কেমন লাগল? আপনি কি মনে করেন, আপনার মনের শক্তি দিয়ে আপনি আপনার জীবন বদলাতে পারবেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটি আপনাকে সামান্যতম অনুপ্রাণিত করে থাকে, তবে ভিডিওটি লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই মুহূর্তে একটু আশার আলো প্রয়োজন। আপনি যদি ডক্টর জো ডিসপেন্সার অন্য কোনো বই বা মেডিটেশন নিয়ে আরও বিস্তারিত ভিডিও চান, তাও আমাদের জানান। আমাদের এই যাত্রা কেবল শুরু। সাবস্ক্রাইব করে ক্যারিয়ার টেলস পরিবারের সদস্য হয়ে যান এবং আমাদের সাথে যুক্ত থাকুন। মনে রাখবেন, আপনি নিজেই সেই প্লেসিবো যা আপনি চিরকাল খুঁজে এসেছেন। সুস্থ থাকুন, নিজেকে ভালোবাসুন এবং নিজের অসীম ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো জীবন বদলে যাওয়া বুক সামারি নিয়ে। ধন্যবাদ।